ইতিপূর্বেই অনেক কিছু ঘটেছে যা ঘটার নয়। মব করে পরীক্ষা বন্ধ করে দেওয়া, অটো পাস নেওয়া, এগুলি কখনো কাঙ্ক্ষিত ছিল না। হয়েছে, কেন হয়েছে সেটা নিয়ে আর আমরা পুরনো গল্পে যাব না। তবে আমাদের যে ভিশন এবং মিশন সেটা আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল, এবং আজকে মাননীয় প্রতিমন্ত্রী আবারও লিখিতভাবে এটা পড়ে শোনালেন। আমরা সেটাকে সামনে রেখে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে আমরা যুগ উপযোগী করব, এটাই হচ্ছে আমাদের সংকল্প। হ্যাঁ, এই মাত্র আমাদের মিটিং শেষ হলো, সেখানে আমরা প্রায়োরিটি সেট করার জন্য প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল আমাদের যে ডিপার্টমেন্ট হয়েছে সেটাকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। এই মাত্র সেটা শেষ হলো। তবে সামনে আমাদের এসএসসি পরীক্ষা রয়েছে, সেটাকে নিয়ে আমি বলেছি যে প্রশ্নপত্র হয়ে গিয়েছে এবং সেটা ডিস্ট্রিবিউশনের জন্য কোনো ঝামেলা না হয় এবং এসএসসি পরীক্ষা নেওয়ার মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে, এই বিষয়েও আমরা আলোচনা করেছি এবং পর্যায়ক্রমে আমরা ব্যাপক আলোচনায় যাব। আমরা দেখেছি বিগত দিনে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা বেশিরভাগ শিক্ষক হচ্ছে দলীয়করণ হয়ে যায়, অনেকে ক্লাস বাদ দিয়ে মিটিংয়ে অংশগ্রহণ করে। শিক্ষকদেরকে দলীয় মুক্ত করতে হলে আপনার কোনো উদ্যোগ থাকবে কিনা? প্রথমত হচ্ছে একটু স্মৃতিচারণ করতেই হয়। আমি যখন দায়িত্ব পেয়েছিলাম 2001 সালে, তখন বরিশাল বোর্ড বানিয়েছিলাম, চেয়ারম্যান বানিয়েছিলাম একটি পাবলিক কলেজের প্রিন্সিপালকে। বিশেষ শিক্ষা প্রশাসন এসে বলল যে আমি নাকি ট্র্যাডিশন ব্রেক করেছি, অর্থাৎ সরকারি শিক্ষকের মধ্য থেকে নিতে হবে, এটা ট্র্যাডিশন, বাট দ্যাটস নট দ্য রুল। তো তখন দুপুর 12টা বিশেষ শিক্ষা সমিতি যেটা আমাদের ছিল অ্যাসোসিয়েশন, সেটা তখন বিগত রাজনীতির কবলেই ছিল। তো আমি তাদেরকে বললাম যে আপনি তো এই ডিপার্টমেন্টে শিক্ষকতা করতে এসছেন, নিশ্চয়ই ব্ল্যাকবোর্ড, চক অ্যান্ড ডাস্টার নিয়ে পড়াবেন ছাত্রকে। বোর্ডগুলিতে কোনো ক্লাসরুম আছে, চক অ্যান্ড ডাস্টার, ব্ল্যাকবোর্ড আছে? বললেন না। তাহলে সেটা কি? সেটা অ্যাডমিনিস্ট্রেশন। তো আমার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশন চালানো, তো আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবো। আপনি যান, শিক্ষকতা করবেন, কোথায় ব্ল্যাকবোর্ড, চক এবং আপনার ছাত্র রয়েছে সেখানে যান। তার সাথে সাথে ঘড়ির দিকে তাকিয়ে বললাম, এখন দুপুর 12টা বাজে। Who gave you the permission to come here in absence of your classroom? You are not authorized to come here this time. তো আমি এই কথাটা স্মৃতিচারণ এই কারণে করলাম যে আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অথবা আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গেছে এবং পেয়ে যাবে এবং সেভাবেই তারা কাজ করবে। ধন্যবাদ। আমরা অনেকেই দেখেছি, আমরা সংবাদ খবর কাগজ পত্রিকায় আমরা দেখেছি আপনার সেই নকল বিরোধী অভিযান। আপনি নকল বিরোধী অভিযানের পরে শিক্ষার্থীরা কিন্তু বই পড়ার দিকে আগ্রহী হয়েছিল, নকল করে পাশ করা যায় না, এটা তাদের মধ্যে পরিবর্তন এসেছিল। পরবর্তী সময় আবার গত 15 বছর এসে আবার পরিবর্তন দেখেছে, নকল করে পাশ করা যায়। আপনি কি আবার এই নকল বিরোধী অভিযানে অংশ নেবেন? আশা করছি অভিযানের আর প্রয়োজন হবে না। বাংলাদেশের প্রত্যন্ত যে গ্রাম রয়েছে সেই জায়গাতে কিভাবে পৌঁছাবেন সেরকম একটা প্ল্যান আপনাদের কি প্ল্যান সেটা? কারণ আমরা যতটুকু জানি যে যদি হাওড়া করে বন্যা হয় সেখানে অন্তত পক্ষে পরীক্ষার আগে বন্যা হয়, সেখানে ক্লাস 5 বা ক্লাস 10 এ যারা পরীক্ষা দেওয়ার সময় থেকে প্রত্যেক মানুষ স্টুডেন্ট তারা যেতে পারে না স্কুলগুলোতে। ঠিক হাওড়া চরণজোড়ে এরকম
কিনা যে তারা এই সুবিধা কিভাবে পাবে? 2 নম্বর প্রশ্ন হলো যে শিক্ষা খাতে দুর্নীতির একটা বড় বিষয় রয়েছে, সেই জায়গায় আপনার মন্ত্রণালয় কি ধরনের পদক্ষেপ নিয়েছে? থ্যাংক ইউ। আপনার শেষের প্রশ্নটি আগে অ্যাড্রেস করি। আমি এবং আমার মাননীয় প্রতিমন্ত্রী আমরা দুজনে মিলেই এখানে আমি তাদেরকে বলেছি যে 2001 থেকে 2006 পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম। এ যাবৎ এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। সেই সময়ে প্রথম আলোর শামীম বিনতে রহমান আমার বিরুদ্ধে একটি অভিযোগ এনেছিল। আমি তাৎক্ষণিকভাবে সকালে পত্রিকা পড়ে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে ওই শামীম বিনতে রহমানের সামনেই বলেছিলাম, আপনাকে প্রমাণ করতে হবে না, শুধু উত্থাপন করুন আমার সামনে, তাহলে আমি পদত্যাগ করে ফেলবো। সেই সাহসটি তার হয়নি। অতএব আজকে এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছি যে এই মন্ত্রণালয়টি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এটা অন্য 10টি মন্ত্রণালয়ের মতো নয়, এটি বেসিক মন্ত্রণালয়। আমাকে একজন বিদেশি কংগ্রেসম্যান জিজ্ঞেস করেছিল ঠাট্টা করে, তোমার দেশে অনেক দুর্নীতি হয়, কিন্তু শুনেছি তোমার সময় তোমার মন্ত্রণালয় হয়নি। আমি তখন হেসে হেসে বলেছিলাম, আসলে তো শিক্ষা এটা করতে পারে না, শিক্ষা এটা হওয়া উচিত না, অতএব এখানে হয় না। সেই কথাগুলো আজ স্মরণ করিয়ে দিয়েছি। আশা করছি আগামী দিনগুলো আমরা একই শপথে থাকব। আপনার প্রথম প্রশ্নটি, এটা ন্যাচারাল ক্যালামিটিস যখন হবে সেভাবে আমরা অ্যাড্রেস করব, তবে আমরা এই বিষয়গুলোকে সেগমেন্টেড করে নেই এবং সেভাবে আমরা অ্যাড্রেস করব। আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। হোক। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। জোট সরকারের সময় আমরা এনটিআরসি করেছিলাম। এনটিআরসির মূল বিষয়টা ছিল যে বেসরকারি স্কুলগুলোতে, কলেজগুলোতে, মাদ্রাসাগুলোতে শিক্ষকদের নিয়োগের ব্যাপারে এবং অযাচিত আমাদের ম্যাপিং এর বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো হতো সেগুলিকে একটা কন্ট্রোলে নিয়ে আসা। সার্বিকভাবে ইট ওয়াজ এ প্যাকেজ এবং ইট ওয়াজ ডান ডিউরিং দ্যাট টাইম। এটার পিছনে তখন কাজ করেছিলাম। পরবর্তীতে হয়েছিল, এখন সেই জায়গাটি হচ্ছে ওইটার মনিটরিং সেল হবে, সেটাই। এখানে কেউ অন্যায় করবে তার পানিশমেন্ট হবে না, এটা এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না, হতেই হবে। এনটিএসসির থেকেই ওই বিষয়গুলো আগে ওখানে আমি যখন করেছিলাম তখন এটা সংযুক্ত ছিল। ট্রান্সফার, পানিশমেন্ট, রিক্রুটমেন্ট এগুলি ছিল, সেগুলো অনেকটা ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে। এখন আমরা আবার এটাকে রিভিউ করে আবারকে পুনরায় আমরা এটাকে অ্যাডাপ্ট করে নেব। ওখানে অনেক অ্যানোমালি হয়েছে, এটা আমি জানি। আর আপনি আরেকটা কি প্রশ্ন করলেন? করেছিলেন মাননীয় মন্ত্রী, সেটা 2009 সাল থেকে অদ্যবধি আমরা দেখেছি যে শ্রেণীকক্ষ ডিজিটাল করার জন্য সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। আমরা তথ্য অধিকার আইনে আসছি, আবেদন করে কিছু জানতে পারলে যেগুলো এখন আসলে নাই। ওকে। আরেকটা প্রশ্ন আপনার রয়েছে ইংলিশ মিডিয়াম। তো আমরা যেটা অপচয় হয়ে গিয়েছে বলেই শেষ হয়ে গেছে, ইটস নট ট্রু। এবং এগুলিকে আমরা রিইনভেস্টিগেট করব এবং পানিশেবল অফেন্স হলে সেগুলিকে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই যে শাস্তি এবং পুরস্কার, এর ব্যবস্থা থাকতেই হবে। যারা বিগত দিনে এই কাজগুলো করেছেন এগুলির ডকুমেন্ট আমরা তৈরি করে এগুলির পেছনে কি হয়েছে সেটা আমরা বের করব এবং এটাকে রিভাইভ করার জন্য যা করণীয় আমরা করব। ইংলিশ মিডিয়াম প্রশ্ন শেষ হয়ে ইংলিশ মিডিয়াম, আপনারা জানেন সেই সময়ে আমরা এই বাংলা পিডিয়া ইংলিশ মিডিয়ামে আমাদের হেরিটেজ, কালচার, হিস্ট্রি, রিলিজিয়ন্স এগুলিকে ভ্যালু দিয়ে বাংলা পিডিয়া আমরা ইনক্লুড করেছিলাম। ওদেরকে আমরা রেগুলেটরি আনতে পারিনি মন্ত্রণালয়, সেই সময় এই উদ্যোগটা নেওয়া হয়নি। দ্যাট ওয়াজ ডিফারেন্ট স্টোরি, বাট আমরা খানিকটা করেছি। এবার আমার সাথে প্রতিমন্ত্রীর কথা হয়েছে যে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। কারণ আপনি যদি মনে করেন আজকে ইউনাইটেড স্টেটসে গিয়ে যে কোনো একটি স্কুল করবেন, ইটস নট পসিবল। যেটা হয়েছিল আমাদের সময় আমরা অ্যাডমিশনের ব্যাপারে বলেছিলাম নটর ডেমও আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তাদের অ্যাডমিশন দিতে হবে। Then they went to the High Court and they lost the case, as you remember.
অতএব এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্যেকটি স্কুল কলেজকে হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না, বাট পারমিসিবল যেটা সেটা আমাদের যে ক্যামব্রিজ রয়েছে, ব্রিটিশ কাউন্সিল রয়েছে, সেগুলি পারমিসিবল, বাট আমরা তাদের কিভাবে রেগুলেটে আনা যায় সেই ব্যবস্থাটা আমরা আগামী দিনে করার জন্য উদ্যোগ নেব। একটা সেকেন্ড, এদিকে অনেকক্ষণ শিক্ষায় যেটা হয় সবচেয়ে বেশি দুর্নীতিটা হয় বদলি বাণিজ্য এবং এনসিটিভিতে। দুজন উপদেষ্টা চেয়ার আপনার ওই কেন বিষয় বলেছিল যে 1 কোটি টাকার অফার সে পেয়েছিল একটা পদের জন্য, এবং আমাদের ওয়াহিদুজ্জামান স্যার কিছুদিন আগে বলেছে বদলির জন্য শিক্ষায় 7 থেকে 8 লাখ টাকা দিলে বদলি হয়। এবং আমি বিগত সময় দেখেছি যে কিছু জায়গা থেকে এই বদলিগুলো নিয়ন্ত্রণ হতো, মন্ত্রণালয়ের টোকেন আসতো, টোকেনের ভিত্তিতে আপনার বদলির ক্ষেত্রে আপনার পলিসিটা কি হবে? এক, আর একটা প্রশ্ন হচ্ছে বই ছাপায় প্রতি বছর এক ধরনের দুর্নীতি হয়, সময় মতো শিক্ষার্থীরা বই পায়, নিম্নমানের বই যায়, ওইখানে এক ধরনের একটা সিন্ডিকেট আছে, সেটা মন্ত্রণালয় সহ একটা বড় সিন্ডিকেট কাজ করে। এইটার বিষয় কি? ধন্যবাদ। আপনার স্মরণ আছে কিনা, এখানে যারা সিনিয়র জার্নালিস্ট এডুকেশন বিট করতেন তাদের নিশ্চয়ই জানা আছে যে 2001 সালের 11ই সেপ্টেম্বর আমরা শপথ নিয়েছিলাম, এবং 2001 সালে সালমান এফ রহমানের পুস্তিকা নামক একটি হাউস থেকে বই দেওয়া হয়েছিল। জুলাই আগস্ট বই দিতে পারিনি 2001 সালে, আর আমরা 11 সেপ্টেম্বর শপথ গ্রহণ করার পরে 1 জানুয়ারি আমরা বই দিয়েছিলাম, এবং তারপর থেকে 2006 পর্যন্ত আমাদের বই দেওয়াতে কোনো ব্যত্যয় ঘটেনি। অতএব উই আর ওয়েল এক্সপেরিয়েন্স অ্যাবাউট দ্যাট, উই অ্যাড্রেসড আর্লিয়ার। অতএব এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে এটা আমি ভাবছিও না, এটা ভাববার বিষয় নয়। আর আপনি যে কথাগুলো বললেন প্রশাসনিক দুর্নীতি, বদলি বাণিজ্য, এগুলির জন্য আমরা যখন দায়িত্বে ছিলাম না, যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে গিয়েছি এবং শ্যাডো মিনিস্টার হিসেবে কাজ করতাম, এবং এটা নিয়ে আমি গবেষণা করতাম, আপনারা জানেন। সেই সময়ে আমাদের ভাবনা অনেক কিছু ছিল, আসলে পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে। আমরা এই বিষয়গুলোকে অটোমেটিক সিস্টেম, অর্থাৎ আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবির বিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। আমি আমার প্রতিমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা দুজনে এই বিষয়গুলো আগাবো। তবে আমি আশ্বস্ত করতে পারছি যে এখন আর এই বাণিজ্যটা হবে না। যদি কোথাও হওয়ার সম্ভাবনা দেখেন, আপনার তো কলমই রয়েছেন, আমাদেরকে একটু ধরিয়ে দিবেন। যেভাবে বললেন যে 1 কোটি টাকা, আমি কিন্তু পত্রিকায় দেখিনি এমন কোন স্টেটমেন্ট। দেখা উচিত ছিল, লেখা উচিত ছিল, লিখলে ভালো হতো। ধন্যবাদ। আপনি ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বলছেন, কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশের স্কুল খোলা হচ্ছে সবচেয়ে সহজ। আপনার বাসার নিচে একটা গ্যারেজ ফাঁকা আছে, আপনি ওই গ্যারেজে একটা নিয়ে স্কুলে আপনি কিভাবে যেতে পারবেন। এই যে অনিবন্ধিত প্রায় 30-40 উপরে স্কুল আছে, সেগুলো আপনারা কি ব্যবস্থা নেবেন? যে কেউ চাইলে স্কুল খুলতে পারবে কিনা এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আপনি গতকালকে দায়িত্ব রয়েছেন, আপনার পাশে তিনি মহোদয় রয়েছেন, তফসিল ঘোষণার দিন রাতে 600 উপরে বদলি হয়েছে, এবং তফসিল ঘোষণার পরেও বদলি থেমেছিল না। বিভিন্ন গণমাধ্যমে আমরা রিপোর্ট করেছি সেই বদলির পেছনে, অনেকে বদলির পেছনে বাণিজ্য হয়েছে, সেই বাণিজ্যের বিষয়ে স্পষ্টভাবে রিপোর্ট হয়েছে। কোনো জবাবদিহিতা করেনি, সত্যি মহোদয়কে আমরা ফোনে পাইনি, ওই সময় আমরা রিপোর্ট করেছি, উপদেষ্টা তো জবাবদিহি করেনি। এই বিষয়গুলো আপনারা ইনভেস্টিগেশন করবেন কিনা, এই গত 3 মাসে যে 700-800 বদলি হয়েছে এইগুলো আসলে কিভাবে হলো, যেখানে নির্বাচন কমিশনের বিধান আছে যে ইলেকশন কমিশনের পারমিশন ছাড়া বদলি করা যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলোকে আমাদের খতিয়ে দেখতে হবে। আমরা যদি এই ধরনের বদলি কোনো অসামঞ্জস্য থেকে থাকে ওগুলিকে আমরা দেখব। স্কুলের বিষয়টা হচ্ছে পারমিশন নিয়ে স্কুল করতে হবে, এবং গভর্নমেন্টে ধরুন একটি স্কুল আপনি করলেন, এটা ফায়ার এক্সিট আছে কিনা, সেফটি সিকিউরিটি মেনটেন করা হয় কিনা, এগুলি তো খুব স্বাভাবিক ব্যাপার, এগুলো দেখতেই হবে। আপনি গ্যারেজের মধ্যে স্কুল করবেন এটা তো আমি ভাবতেও পারি না, কারণ চিলড্রেনরা ওখানে সিকিউর কিনা,
এই বিষয়গুলো দেখতে হবে, কারণ এরা আমাদের সন্তান। তো এতদিন যা হয়েছে আমরা সেগুলি জানি না, তবে এখন থেকে আমরা সেই বিষয়ে আমরা এগুলি নোট করে নিলাম। অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলেছে এবং এই নির্বাচনের 1 মাস আগে থেকে এমপিও ভুক্তির আবেদন নেওয়া হয়েছে এবং সেখানে অন্তর্বর্তী সরকার প্রায় 1700 আবেদন অলমোস্ট চূড়ান্ত করেছিল। এখন এই ব্যাপারে আপনাদের সিদ্ধান্তটা কি? এমপিও ভুক্ত যারা হতে চায়, যারা দীর্ঘদিন ধরে ঘুরছে, অনেকে লেনদেন করেছে, টাকা পয়সা দিয়েছে, এরকম রিপোর্ট হয়েছে, সেই ব্যাপারে আপনারা ইমিডিয়েট পদক্ষেপ দিবেন? আরেকটি বিষয় তো বলি, সেটি হচ্ছে যে 5 আগস্টের পর বেসরকারি শিক্ষকদের যে অবসর এবং কল্যাণ বোর্ড রয়েছে, যারা অবসরে যাওয়ার পর করে, সেই বোর্ড ওখানে ঘুরছে, কিন্তু তারা তাদের অবসর এবং কল্যাণের ভাতা পাচ্ছে না। এই যে এরা সামান্য বেতনে দীর্ঘদিন ধরে চাকরি করে এবং শেষ বয়সে এসে অসুস্থ অবস্থায় তারা এই সামান্য সম্বল সেটি পাওয়ার ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? এই দুই দায়িত্ব বিষয় যদি বলেন। দেখুন, অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্ট আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদার সময় হয়েছিল এবং সেই সময় আমি প্রতিমন্ত্রী ছিলাম। এটা আমরা আন্তরিকভাবে তিনি করেছিলেন এবং এই থেকে যে সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে শিক্ষকরা। আপনি বলতে ভুলে গিয়েছেন যে ওদের ফান্ডও তছরূপ হয়েছে। আমি এই বিষয়ে যোগাযোগ রাখতাম এবং এমনও শিক্ষক রয়েছে আমার এলাকার যে তারা অবসর গ্রহণের করার পরে এ যাবৎ একটি করিও পায়নি। এটা একটা নিদারুণ দাবি। এই দাবিটি আমাদের ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে এবং করবো ইনশাল্লাহ। আর এমপিও বিক্রির ব্যাপারে আমরা মিটিং করে কিভাবে আমরা এটাকে করা যায় এবং গভর্নমেন্টের অ্যালোকেশন অফ দ্য বাজেট উপর নির্ভর করে, তবে এখানে যদি দুর্নীতি কেউ হয়ে থাকে তাহলে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সেটা এখনো আমরা সিদ্ধান্ত নেইনি। আমরা এটা ফাইল নিয়ে রিভিউ করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা নিয়ে আমাদের দেখতে হবে। বাট দুর্নীতি হবে না, হতে পারে না, এটা আশ্বস্ত করতে হবে। এখানে কে যেন একটা সেকেন্ড, আপনি কোন পত্রিকার? আচ্ছা বলুন। আমি আশা করছি যত তড়িৎ গতিতে সম্ভব এগুলি করা হবে এবং করা না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটাও দেখা হবে, খতিয়ে দেখা হবে। আর শিক্ষকদের বেতন আমরা যদি লেট হয় সেটাও আমরা পর্যবেক্ষণ করে আমরা এটাকে তড়িৎ গতিতে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু দেওয়ার ব্যবস্থা ছিল, কেন হলো না, যদি কোনো মাস কোনো কারণে হয়ে থাকে সেটাও আমরা বের করব। মাননীয় বিএনপির ইতিহারে এবং আপনার প্রধানমন্ত্রীর কালকে বক্তব্য সেখানে আমরা দেখলাম যে আপনারা দক্ষ জনশক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে আপনারা শিক্ষার্থীদের দক্ষ বা দক্ষ মানব শক্তি করে তুলতে চান। তো এখন আমাদের এক্সিস্টিং যে কারিগরি শিক্ষা ব্যবস্থা আছে বা কারিকুলাম আছে বা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এটা দিয়ে সম্ভব কিনা? কারণ আমরা জানি যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ম্যাক্সিমাম হলো পরিবারতান্ত্রিক হয়ে গেছে। একটা ফ্যামিলির একজন কারিগরি সেখানে তার ফ্যামিলির লোকজনকে একটা পুনর্বাসন বা চাকরির ব্যবস্থা। তো এই বিষয়গুলো আপনার অ্যাড্রেস করবেন কিনা এবং এই কারিগরি শিক্ষাটাকে যোগাযোগ করার জন্য আপনাদের কি পদক্ষেপ থাকবে? শুনুন, আমাদের দেশে যেহেতু আমরা হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আর এটা আল্লাহর বিশেষ রহমত, আশরাফুল মুখলুকাত আমরা পেয়েছি, সেই কারণে এটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি প্রায়োরিটি সেক্টর হিসেবে অ্যাড্রেস করেছেন। আমরা বর্তমানে যে কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে থিওরি একটু বেশি, প্র্যাকটিক্যাল কম, এর অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, প্র্যাকটিক্যাল বাড়াতে হবে, কারণ প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া কারিগরি শিক্ষা এগোনো যাবে না। আর এই এডুকেশনটাকে প্রায়োরিটি চয়েস দিতে হবে। এটা হলো ল্যাপটপ আর চয়েস হয়ে আছে, সেই জায়গাটা আমরা এটাকে টার্ন করতে হবে এবং এই ধরনের আমাদের মিশন এবং ভিশন আমাদের রয়েছে, and we'll address it
ভেরি সুন, এবং এই ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নেব। এটাই হলো আমাদের স্বাস্থ্য সেক্টর। আরেকটি প্রশ্ন করতে চাই, সরকার এই ছাত্রদের একটি অগ্রাধিকার ঠিক করার কথা, এই ক্ষেত্রে যদি আপনাকে প্রশ্ন করি, শিক্ষার ক্ষেত্রে এই ছাত্রদের 3টি অগ্রাধিকার যদি করতে অগ্রাধিকার প্রথমে হলো আমাদের কারিকুলামকে প্রায়োরিটি দেয়, ওটাকে রিভিউ করা, আমাদের টিবেট টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দেওয়া, এই দুটি। আর what is the third mission we can think about it? The first priority, getting student in the classroom, create the environment. That is our first issue. Second হলো ওটা, থার্ড হলো ওটা। আর কোন আমার প্রতিমন্ত্রী কিছু অ্যাড্রেস করবেন? আর বলো, এটা টিচার। ওয়ান টিচার ওয়ান ট্যাব আমাদের ইশতেহার ভিত্তিক পলিসিগতভাবে আমাদের আছে, এবং ইশতেহারে যা কিছু আছে সবকিছু একটু সময় নিয়ে আমরা বাস্তবায়ন করব। তো এইটার বাস্তবায়ন আমরা ক্যাটাগরি করে স্টেপ বাই স্টেপ করব। By the end, when we are done, every teacher will have a tab, and সেই ট্যাবে কি কি হবে আমি ইতিমধ্যে আমি প্রথমে যখন অ্যাড্রেস করলাম তখন বলে দিয়েছি। আমরা স্টার্ট করব কোন জায়গা থেকে, সেগুলো যেহেতু গতকাল আমরা দপ্তর নিলাম, এখন আমরা এই দায়িত্বগুলো আমাদের সচিব মহোদয়দের কাছেও দিয়েছি। আগামী 4-5 দিনে আমরা অনেক আলোচনা করে আমরা আশাবাদী খুব অল্প সময়ের ভিতরে 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে এই রোডম্যাপ গুলো আসলে আপনাদেরকে দিয়ে দেবো। তো ওখানে যখন আমরা আপনাদেরকে 6 মাসের ওই যে মাননীয় প্রধানমন্ত্রীর 180 দিনের রোডম্যাপ দেবো, সেখানে আপনাদেরকে বলে দেবো কোন জায়গাগুলোতে ওয়ান টিচার ওয়ান ট্যাব আগে যাবে, কোন জায়গাগুলোতে পরে যাবে। জি প্রাইভেট বিশ্ববিদ্যালয় 108টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, অনেকে বলতেছে মাস করার কথা, বন্ধ করে দেওয়ার কথা। না না, বন্ধ করার কোনো পলিসি নয়, এগুলিকে আবার এই মনিটরিং এর আন্ডারে, ইউজিসি আন্ডারে মনিটরিং করা হবে। আর তো কোনো কোশ্চেন নেই। ধন্যবাদ আপনাদের সকলকে, আবারও দেখা হবে। নেন নেন নেন।